অর্থাৎ দেখুন, ভোটের আগেই যখন দলবদলের এই বিষয় সামনে আসে তখন আমরা দেখি যারা দলবদল করেন তারা কখনো বলেন যে ভুল হয়ে গিয়েছিল এবং সেই ভুল শুধরে আবার ফিরে গেলাম পুরনো জায়গায়, আবার কখনো বলেন যে প্রার্থী হতে পারেনি, কোথাও সেই জায়গায় একটা ক্ষোভ থেকে যায় তাদের। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। আমি এখান থেকে একটু রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, মানে এই যে দলবদলের খেলা একেবারে ভোটের আগে, সেটা কি শুধুই গিমিক, নাকি এখানে দল কোনো রকম ডিভিডেন্ড পায় ভোটের আগে? হ্যাঁ দেখুন, এই যে টেলিভিশনে দেখানো হচ্ছে যে দলের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, কিছু মানুষ ভাবতেই পারে বোধহয় অনেকে চলে আসছে এবার ভোটটা দিতে হবে এই দলকে, এরাই জিতবে, এরকম একটা ধারণা তৈরি হওয়া, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তো হতেই পারে না। কিন্তু আবার পাল্টা খেলা হবে না, অন্য দলও আবার তারাও কিছু লোককে নিয়ে এসে তাদের পতাকা দেখাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষ সেটা বুঝে গেছে যে ফুটবল খেলার সময় দেখি দল বদল করে। কেন দল বদল করে? সে খুব কম লোকই করে, সুযোগ পেল না বলে। সবাই টাকা, বেশি টাকা যেখানে দেবে সে, হ্যাঁ বেশি টাকা যে দেবে সেখানেই যাও। এইখানে সেই ফুটবল খেলার যে কনসেপ্ট সেটাও রাজনীতিতে চলে আসে। রাজনীতি আমরা জানতাম একটা সময় যে এটা মানে মানুষ এখানে স্বার্থ ছেড়েই দেশের কথা ভেবে মানুষকে সেবা করার কাজ নিয়ে করে। কিন্তু এখানেও বোঝা যাচ্ছে যে যে অকশন বেশি দেবে তার কাছেই আমি যাব। একটা বামপন্থীর লোক, হ্যাঁ, তার কাছে আদর্শ চিরকালই সে বড়, ছেঁড়া পাজামা পরে সে রাজনীতি করতো, দেশকে পরিবর্তন করার সে স্বপ্ন দেখতো। সে রাতারাতি অন্য দলে চলে যাচ্ছে, স্বপ্ন দেখছে কোটি কোটি টাকার বাড়িঘর তৈরি করব। তো বোঝাই যাচ্ছে যে রাজনীতিতে মানে কার কী ধরনের, আমরা জানতাম যে ছোটো বয়সে যেখানে আমরা থাকি আমাদের চেতনাটা চিরকালই সেভাবেই তৈরি হয়। আমরা এগুলো মানে বলি থাকি যে 14 বছর পর্যন্ত কী করেছে মানুষের জীবনে। এবং হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে এতদিন যারা বামপন্থী করেছ তাদেরও সে চেতনা তৈরি হয়নি। রাতারাতি আজকে সকালে এক দল, রাত্রে আর এক দল। অর্থাৎ আমার কাছে যেটা গিয়ে আদর্শ গিয়ে দাঁড়াচ্ছে, আমি কি পকেট ভরাতে পারলাম? যে পার্টিতে ছিলাম পারলাম না। সোজা কথা, ভোট বাক্সে কি এর প্রভাব আদৌ পড়ে? ভোট বাক্সে দেখুন মানুষ, দেখুন এতে মানুষ এগুলো তো দেখে নিচ্ছে না। মানুষ তো ভোটের সময় দেখছে এত লোক আসছে যাচ্ছে, এবং এতে মানুষের কি পরিবর্তন হচ্ছে। এই লোকটা পয়সা করবে, মানুষ কি পয়সা করতে পারবে? মানুষের দুঃখ দর্জনতা কিছু দূর হতে পারবে? তা কিন্তু মানুষ, কিছু লোক ইম্প্যাক্ট হয় সাইকোলজিক্যালি, কিন্তু জেনারেল মানুষ কিন্তু বোঝে। এইগুলো হচ্ছে যারা রাজনীতিটাকে আদর্শ থেকে একটা রোজগারের জায়গায় তৈরি করছে, এটা মানুষ মনে দেখে, এনজয় করে। কিন্তু ধিক্কার জানায় সেই সমস্ত মানুষকে যারা এই ধরনের আদর্শ ভুলে গিয়ে মানে স্বার্থের কথা বলে এক পতাকা থেকে আর এক পতাকা, এক জার্সি থেকে আর এক জার্সিতে ছুটে বেড়ান। এতে কিন্তু তাদের নিজেদেরও ক্ষতি। ওরা ভাবছে বিরাট কিছু করলাম, টেলিভিশনে দেখাচ্ছে। একদম রাজাগোপাল বাবু নীতি আদর্শের কথা বলছিলেন রাজনীতিকদের। আমি শুধু একটা কথা একটু উল্লেখ করব, অটল বিহারী বাজপেয়ী তিনি বলেছিলেন সরকার তৈরির জন্য দল ভাঙিয়ে নতুন জোট তৈরি করে যদি ক্ষমতা আসে তাহলে সেই ক্ষমতাকে আমি কাঠি দিয়েও ছুঁয়েও দেখব না। যিনি বলেছিলেন তিনি অটল বিহারী বাজপেয়ী। আমি একটু এই অন্য প্রসঙ্গে আসি, এই জায়গাটা থেকে যে এই যে চলে গেলেন বিষ্ণুপ্রসাদ শর্মা, তারপরে অনন্ত মহারাজ যাবেন কি যাবেন না, আমি বলছি তোমরা ধরেও রাখতে পারলে না দীপেন্দুকে, সেও চলে গেল। সেগুলো বিজেপির সঙ্গে কখন যে কি করেছে, আদৌ কোনো মিটিংয়ে গেছে কিনা জানি না। ঠিক ৭৭ থেকে তো ৬৪ হয়ে গেল। এই প্রশ্নটা আপনি মাননীয় অধ্যক্ষ মহোদয়, যিনি বিধানসভার অধ্যক্ষ, তাকে জিজ্ঞেস করুন। আমরা তো সংখ্যাটা ৭৭ থেকে ৬৪ আমরাও বলছি, ঠিক যেরকম তুমি বলছো, কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় তিনি অঙ্কে কাঁচা নাকি বিধানসভার ভেতরে ঢুকলে আমি জানি না, তার সংখ্যা তত্ত্বটা একটু গুলিয়ে যায়। কারণ বিধানসভার ভেতরে কিন্তু তিনি ৭৭টা ৭৭ই বজায় রেখেছেন, আমরা বলছি ৬৪। কিন্তু এবারে ইন্টারেস্টিং, আমার খুব ভালো লাগলো, মানে দীপেন্দু বিশ্বাস যে আজকে চলিয়া গিয়া প্রমাণ করিলেন তিনি বিজেপিতে ছিলেন, বিষয়টা তাই দাঁড়াচ্ছে। তাকে না দেখেছি কোনো মিটিংয়ে, না দেখেছি কোনো মিছিলে। এবং রাজাগোপাল বাবু খুব সুন্দর যেটা বললেন, দেখুন ফুটবলাররা কি কারণে দল বদল করে আমরা জানি, দীপেন্দু বাবু হাজার হোক ফুটবলার আটকে রাখতে পারছো না। এবার প্রসঙ্গ হচ্ছে বিষ্ণুপ্রসাদ এবং সবাই বলছে বন্ধ হয়ে যাচ্ছে, কাজ করতে পারছি না। অনন্ত মহারাজ একেবারে মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বঞ্চনার কথা, কেন্দ্রের বঞ্চনার কথা। ওনার বঞ্চনাটা যখন মনে হয়নি যখন রাজ্যসভার সাংসদ হয়েছিলেন, সেই সময় তো বঞ্চনার কথা বলে তার তো রাজ্যসভার যিনি তখন যখন দল তো সামলাতে পারছো না তোমরা, আবার ভোটে জেতার কথা ভাবছো কি করে? বলতে দিন না প্লিজ, ইন্টারেস্টিং সাবজেক্ট। দেখুন আমি তো মহারাজ, তুমি এর মধ্যে ইন্টারেস্ট পাচ্ছ, ইন্টারেস্টিং তো বটে, কি আশ্চর্য। যিনি সাংসদ হলেন তিনি তখন তার মনে হয়নি যে বঞ্চনা হতে পারে বা বঞ্চনা হচ্ছে, পরে তার মনে হলো
আমি আসলে ওই দীপেন্দু বিশ্বাসের রেফারেন্সটাই বারে বারে খুব ভালো লেগেছে। রাজাগোপাল বাবু আজকে অসাধারণ কথা বলেছেন, বারে বারে কেন জানি না মাথার মধ্যে কাজ করছে। আচ্ছা, এবার তৃতীয় প্রসঙ্গ, বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বিজেপির টিকিটে জিতেছেন, তো তারপরে তিনি, তার মনে হচ্ছে ম্যানিফেস্টো নিয়ে তিনি কোন দলে গেলেন? যে দল বলছে বাংলা ভাগ হতে দেব না, এবং তার কি দাবি ছিল তিনি গোর্খাল্যান্ড চান। ভারতীয় জনতা পার্টি স্পষ্ট বলে দিয়েছে আমরা পশ্চিমবঙ্গে আমরা ভাগ হতে দেব না, কিন্তু এখন তাকে তৃণমূল কে বলেছে? আমরা ভারতীয় জনতা পার্টি বলেছে। তোমাদের সাংসদ, তোমাদের নেতা। আমি বলছি তুমি বিষ্ণুপ্রসাদ শর্মার কথা বলছো। বিষ্ণুপ্রসাদ তোমাদেরই নেতা বলেছেন যে বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে বিজেপির অনেক দিন ধরে দূরত্ব তৈরি হয়েছিল। আমি সেই দূরত্ব মেটানোর চেষ্টা করছি, তাহলে তোমরা ধরে রাখতে পারছো না। আরে না না, ঠিক বলেছেন তো উনি। এবার দূরত্ব কেউ যদি করতে চায়, কেউ যদি মনের মধ্যে ঠিকই করে নেয়, তোমাদের নেতা, তোমাদের সাংসদরা বলে গেছে বাংলা ভাগের কথা, উত্তরবঙ্গ চাই আলাদা। এক সেকেন্ড। আচ্ছা, প্রতিকূর যে ঘুরিয়ে দিচ্ছ, ঘুরিয়ে দিচ্ছ। তুমি তোমার দলটা নিয়ে একটু বলো। ঘোরানোর প্রসঙ্গই একটু না, অস্বস্তি হতে পারে। প্রতিকূলে আমরা আসবো, প্রতিকূলে আলাদাভাবে আলোচনায় আসবো, একটু নির্দিষ্টভাবে চাইছি। গত 4 বছর ধরে, আমি রিপিট করছি, গত 4 বছর ধরে বিষ্ণুপ্রসাদ শর্মা, তার কার্যপদ্ধতি, তার পোস্ট, তার দলীয় স্ট্যান্ড সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির উল্টো মেরুতে, এবং সেই সময় থেকেই তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। কি কারণে আমি জানি না, আবার রাজাগোপাল বাবুর কথা ধার করতে হচ্ছে। দেখো দীপেন্দু বিশ্বাসের যে প্রশ্ন করো, তাহলে সেক্ষেত্রে দল কেন আগে দেখেনি? তুমি যেটা বলছো কেয়াদি যে বিষ্ণুপ্রসাদ শর্মাকে নিয়ে যেটা বলছো যে দলের বিরুদ্ধে কথা বলতো, তাহলে দল কেন আগে দেখেনি? এটা আমি একটা উল্টো প্রশ্ন করতে চাই। তাহলে দল ব্যবস্থা নেই কেন? এটা প্রশ্ন উঠবে কি? আচ্ছা, শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন, তিনি নাকি গাদ্দার, তাহলে আজকে কি বিষ্ণুপ্রসাদ শর্মা আর বাকি যারা ছিলেন তারা কি গাদ্দার, না তারা কি গাদ্দার নয়? এই প্রশ্নটা আমি জিজ্ঞাসা করলাম এই কণ্ঠশিল্পীর কাছে, মমতা ব্যানার্জির কাছে। আমি বলবো যে এমন দুর্বল উদাহরণ মাঝে মাঝে আসে তাসে। আমি বলছি যে 2019 সালের লোকসভা নির্বাচনের পরে লোকসভার স্পিকার কে ছিলেন? আমার কথা হচ্ছে যে 2019-এর নির্বাচনে ওই কাঁথির অধিকারী পরিবার থেকে কে লোকসভায় জিতে গিয়েছিলেন, তার অবস্থানটা কি ছিল? 2021-এর যোগদানের পরে তার কি অবস্থা ছিল? তখন লোকসভা আসলে মূল জায়গা হচ্ছে সাংগঠনিক শক্তির অভাব। সাংগঠনিক শক্তির অভাব। আজকে ভাবা যায় একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে রাজনীতি করছে, আর লিডার আসছে অন্য রাজ্য থেকে, তারা সিদ্ধান্ত নেবে, তারা এসে সিদ্ধান্ত নেবে জেলা স্তরে কারা কারা অ্যাক্টিভ থাকবে, কারা কারা প্রার্থী হবে, তারা ঠিক করবে। আমার কথা হচ্ছে যে যারা পশ্চিমবঙ্গের 80,000 বুথে পৌঁছতে পারেনি, বুথ কমিটি তৈরি করতে পারেনি, যাদের কাছে সত্যিকারের বলতে গেলে নিজস্ব কোনো মুখ নেই, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আসা একজন আছেন, তিনি হচ্ছেন বিজেপির মুখ, তিনি বিজেপির মুখ, তিনি বিরোধী দলনেতা। তাহলে গত বিধানসভা নির্বাচনে 2021-এ মনে আছে 294টা আসনে বিজেপি প্রার্থীর মধ্যে 150-র বেশি তৃণমূল ত্যাগী, তৃণমূলের ফেলে দেওয়া নেতাদের এখানে প্রার্থী করা হয়েছিল। এটা মনে নেই? এটা কি বিজেপির মনে নেই যে প্রায় 150-র ওপর তৃণমূল ত্যাগী নেতারা 2021 সালে বিজেপির প্রার্থী হয়েছিলেন? তারপরে এরা মুখ খোলে কি করে? তারা সংগঠন না করে মুখ খোলে কি করে? খুব দুর্ভাগ্যজনক এটা। আরো নেতা যাবে, আরো নেতা যাবে, আরো নেতা লাইনে বসে আছে। সুমন বাবু এত কথা বলছেন, কিন্তু এই দল ভাঙার মধ্যে তো বারবার উঠে আসবে তৃণমূল বারবার দল ভাঙিয়ে নিচ্ছে কেন নেতাদের? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন দরজা বন্ধ, তাহলে এখন দরজা খুলছে কেন? এই প্রশ্ন তো উঠবে। আমি আপনার কাছেও আসবো পরে। কিন্তু দেখুন, শিবির বদলেছেন প্রতিকুর রহমান। সকলের গত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। আর দল বদলের পর তিনি কি দাবি করছেন? এখন থেকে তৃণমূল স্তরে কাজ করতে চান তিনি। আর অন্যদিকে সিপিএম এর উদ্দেশ্যে তার বার্তা, ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন যারা, তারা ভালো থাকবে। যদিও প্রতিকুরের দল বদলে কোনো প্রভাব পড়বে না বলেই দাবি করেছে প্রতিকুরের পুরনো দল সিপিএম। দেখুন, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে এর মধ্যেই দলবদলের হিড়িক পড়ে গেছে রাজ্যে। বৃহস্পতিবার পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে এসেছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। রবিবার তৃণমূলে ঘরবাপসি হয়েছে দীপেন্দু বিশ্বাসের। তবে এর মধ্যে রাজ্য রাজনীতিতে যার দলবদল ঘিরে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, তিনি হলেন প্রতিকুর রহমান। তৃণমূল স্তরেই কাজ করতে চাই, তো ফলে তৃণমূল স্তরেই আমি কাজ করব। তৃণমূল কংগ্রেসকে যারা ভালোবাসেন, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে যারা ভালোবাসেন, অসংখ্য ফোন আসছে
আজকে সকাল থেকে প্রচুর মানুষ, সাধারণ মানুষের সঙ্গে অসংখ্য তৃণমূল কর্মী নেতৃত্ব দেখা করতে এসছেন, শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রচুর, কেউ ফুল, কেউ বই, কেউ ছবি। আতিথেয়তা পাচ্ছি, যে উষ্ণ অভ্যর্থনা পাচ্ছি, এটাই তো চাই। রাজনীতি করতে হলে এইটুকু তো পাওয়া, আর কি চাই। 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যার বিরুদ্ধে সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, শনিবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তৃণমূলের পতাকা তুলে নিলেন প্রতিকুর রহমান, তাও একেবারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলায় দাঁড়িয়ে। বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস, তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। অন্য দলেরও যারা অনেক তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসছেন, তাদেরকে বলবো তৃণমূলে আসুন। যদিও প্রতিকুরের এই দলবদলে আমল দিতে নারাজ তার পুরনো দল। সিপিআইএম কখনোই কোনো নেতা নির্ভর দল নয়। প্রতিকুর ডেফিনেটলি অত্যন্ত, আজকে দল থেকে চলে গেছে বলে আমি কোনো খারাপ কথা বলবো না, অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত লড়াকু ছেলে হিসেবে ওকে চিরকাল জেনে এসেছি। তার মানে এই নয় যে এত বড় জননেতা, তাহলে তো সিপিএমে থেকে যখনই ভোটে দাঁড়াতো বিরাট ভোটে জিততো, কখনো তো জেতেনি। যার থাকায় আমি তার ক্যারিজমায় জিতে যাচ্ছি না, সে চলে যাওয়ায় ভাবে হেরেও যাব না। তৃণমূলে যোগদানের আগেই সিপিএমের বিরুদ্ধে লবিবাজি, গোষ্ঠীবাজি ও ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করে রাখার চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়েছিলেন প্রতিকুর রহমান। কিন্তু তিনি অন্য কোনো দলে যোগ করছেন কিনা তা নিয়ে সাসপেন্স জিয়ে রেখেছিলেন। শেষমেশ বড় চমক দিলেন শনিবার। যদিও প্রতিকুরের দলবদলের কিছুক্ষণের মধ্যেই সিপিএমের তরফে তাকে বহিষ্কার করার বিবৃতিও প্রকাশ করা হয়। শত্রু শিবিরে কেউ যদি যোগ দেয় বা বিশৃঙ্খলা তৈরি করে পার্টির মধ্যে, আমরা সিদ্ধান্ত করলাম রাজ্য কমিটির তরফ থেকে, রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমান, তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। গতকালকে শুনেছি যে সিপিএম এর রাজ্য সম্পাদক আমার নতুন জীবনের অভিনন্দন জানিয়েছেন। আমি মাথা পেতে আপনার অভিনন্দন বার্তা গ্রহণ করলাম, আপনার আশীর্বাদ আমি গ্রহণ করলাম। আর যে সিপিআইএম কর্মী সমর্থক যারা আমার ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, আমাকে আক্রমণ করছেন, আমার পরিবারকে আক্রমণ করছেন, আপনারা করুন, আপনারা ভালো থাকবেন। আমার পক্ষ থেকে কোনো প্রত্যুত্তর যাবে না। আমি প্রতিকুর রহমান গতকাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী, রাজনৈতিক দলের কর্মী হিসেবে রাজনৈতিক দলের কর্মীদেরকে রাজনৈতিকভাবে রাজনৈতিক লড়াই করবো, কোনো ব্যক্তিগত আক্রমণের প্রত্যুত্তর আমি দেবো না। পথ বদলে রাজনীতিতে নতুন যাত্রা শুরু করলেন প্রতিকুর রহমান। কিন্তু তৃণমূল কি তাকে বিধানসভা ভোটে টিকিট দেবে? তাহলে সেটা কোন কেন্দ্রে? এই জল্পনাও শুরু হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। আমি মধুজার কাছে যাব। মধুজা, যুব সম্প্রদায় তোমাদের মুখ, তাকে তোমরা দলে ধরে রাখতে পারলে না? ক্ষোভ বিক্ষোভ তো থাকতেই পারে, সেটা আলোচনা করে মেটানো সম্ভব হলো না? কারণ সিপিএম তো সংগঠন বেশ দল। আলোচনা করতে কতটা চেয়েছিল, এখন সেটাই আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। আমি শুধু এইটুকুই বলবো, সিপিআইএম পার্টির জন্য প্রতিকুর রহমান আমাদের কাছে ক্লোজড চ্যাপ্টার। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, প্রচুর অল্প বয়সী ছেলে মেয়ে আছে, প্রচুর অল্প বয়সী মুখ আছে, এবং তার থেকে একজন চলে গেছে, একজন বিচ্যুত হয়েছে। এই সিপিআইএম পার্টি প্রতিকুর রহমানকে তৈরি করেছে, যে প্রতিকুর রহমানকে আজকে তাই বিজেপি, আজকে তৃণমূল হচ্ছে যে এত ঘটা করে নিয়েছে। আমাদের দম আছে, আমরা আরো 10 জন প্রতিকুর রহমান তৈরি করে নেব। তোমরা তৈরি করবে, অন্য দল নিয়ে যাবে? না, পারবে না। আরে একজনকে নিয়েছে, আমরা এরকম অনেক তৈরি করেছি, তারা সবাই পার্টিতে আছে, তারা সবাই আমরা পার্টি। আলোচনা, প্রতিকুরের সঙ্গে আলোচনার জন্য শীর্ষস্তর প্রস্তুত ছিল। আমাদের পার্টিতে আমরা সব সময় আলোচনার দরজা আমাদের কাছে সব সময়ের জন্য খোলা। কেউ শোনেনি সব সময়ের জন্য এত ক্ষোভ, এত অসন্তোষ। দেখুন, পার্টির বাইরে, দেখুন পার্টির বাইরে যখন বেরিয়ে পার্টির কথা বলা হয়, সে প্রশ্নের উত্তর দেওয়াটা আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে প্রতিকুরের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কোনো আর জায়গা নেই। প্রতিকুর পার্টির মধ্যে থেকে যদি কথা বলার সাহসটা দেখাতে পারে। কিন্তু মধুজা, যখন অন্য দলের কোনো প্রতিনিধি তারা যখন একেবারে পার্টির বাইরে বেরিয়ে এসে কথা বলে, তখন তো তোমরা বলো যে এই মুখ খোলার সাহস পেয়েছে। তাহলে না, আমরা এরকমটা বলি না। আমরা সব সময় মনে করি এটা যে কোনো দলের শৃঙ্খলা, আমরা আমাদের পার্টি হিসেবে আমরা মনে করি যে আমাদের পার্টিতে শৃঙ্খলা হচ্ছে যে শেষ কথা আমাদের কাছে। সেই শৃঙ্খলা ভাঙা, যে কোনো রকমের শৃঙ্খলা ভঙ্গ, সেটা আমাদের পার্টিতে একটা দণ্ডনীয় অপরাধ। এবং এখানে শুধু নয়, এটা আমরা মানে অধিকাংশ সময় আসলে দেখি যে তৃণমূল কংগ্রেসে ওর বিরুদ্ধে কথা বলে, বা অন্য পার্টিতেও যখন কথা বলে, আপনি অধিকাংশ সময় দেখবেন আমাদের বক্তব্য থাকে ওটা ওদের অন্তর্দলীয় বিষয়, ওটা ওর মধ্যে আমরা ঢুকতে চাইছি না। এইটা হচ্ছে অধিকাংশ সময় আমাদের বক্তব্য থাকে।
এবং এখানে দাঁড়িয়ে আমি আরেকটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে যে দলবদলের রাজনীতি নিয়ে কথা হচ্ছে। আচ্ছা বলুন তো, এক দল থেকে অন্য দলে চলে যায়, বাইরে অন্য দলের হয়ে মিটিং মিছিল করে, আর বিধানসভায় যখন যায় তারা তখন কেন ওই যে দলের হয়ে জিতে বিধায়ক হিসেবে এসছিল সেই দলের বিধায়ক হিসেবে গণ্য হয়? কেন পশ্চিমবঙ্গের স্পিকার এই ব্যবস্থা গ্রহণ করতে পারে না? দলত্যাগ বিরোধী আইনে কেন শাস্তি দিতে পারে না? বিধায়ক পদ খারিজ কেন হয়ে যায় না? এই প্রশ্নের উত্তর দিতে হবে না আজকে পশ্চিমবঙ্গের বিধানসভাকে, আদালত আছে তো। তৃণমূল কংগ্রেসকে দিতে হবে না? আদালত এবং আছে তার তো। থেকেও বড় কথা হচ্ছে, আরে এই ব্যবস্থার জন্য আদালত অবধি পৌঁছতে হবে কেন? তো স্পিকারের করার কথা। এবং তার থেকেও বড় কথা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই দল বদলের নজির খুব একটা ছিল এরকমটা নয়। তৃণমূল কংগ্রেসের জামানায় আমরা এই দলবদল দেখলাম। আমরা বুক ঠুকে বলতে পারি প্রতিকুর রহমান চ্যাপ্টার ক্লোজড, কিন্তু তৃণমূল এবং বিজেপি কেউ কিন্তু তোমরা বলতে অপেক্ষা পারবে না করছিলে, এটা। অপেক্ষা কেউ বলতে করছিলে পারবে না কখন এটা। দল বদল করবে এবং তারপর বহিষ্কারের আমরা পথে শেষ হাঁটলে। পর্যন্ত চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি এখানে বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে এত নীতি আদর্শের কথা শোনা যায়, আমি দুজনকেই বিরত করছি। বিশ্বনাথদার কাছে প্রশ্ন, এত নীতি আদর্শের কথা শোনা যায়, আচ্ছা একটা কথা বলুন, যে তাহলে দল বদলটা কিসের জন্য? আদর্শ নাকি তার কাছে বড় হয় কুর্সিটা? দেখো, প্রথমত বলবো যে যারা বিধায়ক বা সাংসদ হয়ে দলবদল করেন তাদেরকে তো মানুষ ভোটের লাইন দিয়ে ভোট দিয়ে জেতায়, একটা দলে হয়ে জেতায়। ফলে মানুষ কষ্ট করে রৌদ্র জলে ভিজে যখন ভোটের লাইন দিয়ে একজনকে বিধায়ক করে বা সাংসদ করে, আর সেই মানুষের রায়কে যখন সেই বিধায়ক বা সাংসদ বাজারে বিক্রি করে, মানুষের রায়কে বিক্রি করে অন্য দলের পতাকা নেয় বা অন্য দল পদত্যাগ না করেই দলত্যাগ করে, তখন মানুষের সাথে প্রতারণা করা হয়, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। এই রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবাংলায় সত্যি ছিল না। এটা বামেদের বিরুদ্ধে আমি এই অভিযোগটা আনতে পারবো না যে বাম মানে তৃণমূলের বিধায়ক বা কংগ্রেসের বিধায়কদেরকে বা পঞ্চায়েত সদস্যদেরকে বামেরা দলে দলে নিয়ে চলে গেছিল, ভয় ভীতি সন্ত্রস্ত করে বা পদত্যাগ করতে বাধ্য করেছিল, দলত্যাগ করতে বাধ্য করেছিল। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংস্কৃতি, তিনি উত্তর ভারতবর্ষ থেকে এনেছেন এবং দল বদলের রাজনৈতিক যে রেওয়াজ সেটা আরো বেশি সমৃদ্ধ করেছে বিজেপি এ রাজ্যে প্রধান বিরোধী হয়ে ওঠার পরে। কিন্তু আমি তোমায় বলছি, এখন মতাদর্শগত জায়গা থেকেও রাজনীতি হলো কেরিয়ার। রাজনীতি কেরিয়ারে যেখানে সম্ভাবনা বেশি, মানে সেখানেই কিন্তু মানুষ ঝাঁপ দিচ্ছে। সেই সম্ভাবনাটা অনেক সময় যে সঠিক হয় তা নয়। তুমি জানো 2021 সালে চার্টার বিমান করে সব চলে গিয়েছিল তৃণমূলের সমস্ত, মানে মন্ত্রী টন্ত্রী সব চলে গিয়েছিল, দিল্লিতে গিয়ে বিজেপির পতাকা ধরেছিল তৃণমূলের নেতারা। ফলে তারা মনে করেছিল বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু তাদের মানে অনুমানটা যে ঠিক ছিল না সেটা ভুল। ফলে দল বদল করলেই সেই দলের পাল্লা ভারী এমন ভাবার কোনো কারণ নেই। যদি ভোটটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, যদি মানে হিংসা মুক্ত ভাবে একটা ভোট হয়, তাহলে মানুষের রায় কিন্তু মানে দল বদলের পক্ষে হতে পারে না। আমি বারবার তোমাকে বলতে চাই, দল বদলের যেমন মনস্তাত্ত্বিক মানে একটা ভীতি তৈরি করার জন্য দল বদল করানো হয়, দেখানো হয়, বিরোধী পক্ষকে চাপা মানে একটা ধাক্কা দেওয়া হয় যে ভাই দেখো যে তোমার শিবির ভাঙছে এবং আমার শিবিরে যুক্ত হচ্ছে। এই থিওরিতে ভোটারদেরকে সাইকোলজিক্যালি প্রেশার যেমন দেওয়া হয়, ঠিক উল্টোটাও হয়। ভোটাররা যদি মনে করে যে এই দলবদলটা কার্যত প্রহসনে পরিণত হচ্ছে এবং এটা একটা নোংরা রাজনীতিতে পরিণত হচ্ছে, তখন ভোটাররা কিন্তু কাউন্টার অবস্থান নিতে পারে। অর্থাৎ তারা মনে করতে পারে যে দল ভাঙিয়ে অন্য দল থেকে লোক আনছে, তাদের বিরুদ্ধে মানুষের মতামত তৈরি হতে পারে, জনমত তৈরি হতে পারে। যেমনটা 2021 সালে বিজেপির পরাজয়ের পেছনে পুরো মূল কারণ ছিল যে 144 জন তৃণমূলের এমএলএ বা তৃণমূল নেতাকে তারা প্রার্থী করেছিল। 144 জন, এক্সাক্ট ফিগারটা 144, যারা তৃণমূল থেকে এসে বিজেপির হঠাৎ করে পদ্মফুলের প্রতীকে দাঁড়িয়ে পড়েছিল। মানুষ কিন্তু ভালো চোখে নেয়নি। শেষ পর্যন্ত পরিবর্তনের হাওয়াটা উল্টো দিকে ঘুরে তৃণমূল কংগ্রেস 200-র উপর আসন পেয়েছিল। ফলে তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে মানে অন্য দল ভাঙিয়ে এবং যেভাবে মানুষের মতামতকে বাজারে বিক্রি করা হচ্ছে, এই প্রবণতা মানুষ ভালো চোখে নাও নিতে পারে,
সেক্ষেত্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে, আবারও বলছি, পশ্চিমবাংলায় ফ্রি ফেয়ার ইলেকশন হয় একদম। না। এই দেখুন, দল বদলের খেলায় কিন্তু কেউই কম যায় না। আমাদের মনে পড়ে যাচ্ছে কিছুদিন আগে সংগ্রাম দলুই ময়নার তৃণমূলের প্রাক্তন বিধায়ক, তাকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করিয়েছেন। তবে দেখুন, যেরকম ভোটের আগে আমরা দল বদল নিয়ে কথা বলছি, সেরকমই কিন্তু ওই যে বিক্ষোভ অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব, তা নিয়েও আমাদের কথা বলতে হবে। কারণ আজকে বীরভূমে যা পরিস্থিতি তৈরি হয়েছিল, কার্যত ঘেরাওয়ের পরিস্থিতি। বিক্ষোভের কায়দায় অনুব্রত মণ্ডলের কনভয় আটকে দলের কর্মী সমর্থকরা তুললেন অঞ্চল সভাপতির অপসারণের দাবি। সেখানে অনুব্রত মণ্ডল কি করলেন, দেখুন এই প্রতিবেদন। কার্যত নজিরবিহীন এই দৃশ্য। নিজের গড়েই তৃণমূলের কর্মী সমর্থকদের কাছ থেকে গোষ্ঠীকন্দলের অভিযোগ শুনতে হলো অনুব্রত মণ্ডলকে। রীতিমতো বিক্ষোভের কায়দায় দাপুটে তৃণমূল নেতার গাড়ি আটকে কর্মী সমর্থকরা তুললেন অঞ্চল সভাপতিকে অপসারণের দাবি। উঠল স্লোগান। ঘটনার আকস্মিকতায় কার্যত অপ্রস্তুত দেখালো তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলকে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। স্থানীয় সূত্রে খবর, জয়দেব মোড়ের কাছে জড়ো হন তৃণমূলের স্থানীয় কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, দুবরাজপুর ব্লকের পদুমা এলাকার অঞ্চল সভাপতি তরুণ গড়াই মানুষের ওপর অত্যাচার চালাচ্ছেন, যিনি আবার তৃণমূলের দুবরাজপুর ব্লক যুগ্ম আহ্বায়ক। দলীয় কর্মী সমর্থকদের আরও অভিযোগ, তরুণ গড়াই আর্থিক দুর্নীতিতে জড়িত, বিভিন্ন ক্ষেত্রে কাটমানি নিচ্ছেন। বিকেলে ওই এলাকা দিয়ে যাচ্ছিল অনুব্রত মণ্ডলের কনভয়। সেই সময় কনভয় আটকে তরুণ গড়াইয়ের বিরুদ্ধে অভিযোগ করেন তৃণমূলেরই কর্মী সমর্থকরা। মুখে কোনো কথা না বললেও সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ার ঢঙে হাত নাড়েন অনুব্রত মণ্ডল। যদিও যার বিরুদ্ধে অভিযোগ, তার দাবি স্বামী চক্রান্ত। 5-7 জন লোক এটা উস্কানি দিয়েছে, এটা চক্রান্ত, একদম পরিষ্কার। এটা কি কারোর প্ররোচনা, এটা চক্রান্ত করছে, তো সে বিরোধীরাও হতে পারে। তৃণমূলের গোষ্ঠীকন্দলের ফলে এই ধরনের ঘটনা ঘটছে। এগুলো চলবে, ভোট যত আসবে তত চলবে। আর জ্যেষ্ঠবাবুরা কাউকেই ফেলতে পারবেন না, কাউকেও গিলতেও পারবেন না। মানুষ তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ, তৃণমূল মুক্ত প্রশাসন চাইছে মানুষ। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীকন্দল নতুন কিছু না, যা নিয়ে একাধিকবার কড়া বার্তাও দিয়েছে শীর্ষ নেতৃত্ব। তারপরেও মাঝে মধ্যেই দলের অন্দরের ক্ষোভ প্রকাশ্যে চলে আসছে। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। আমি সুমনদার কাছে যাব। সুমনদা, আমরা জানি এই বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোর কমিটি গঠন করে দিয়েছেন এবং কোর কমিটি কাজ করছে, কিন্তু এই বিক্ষোভ বা এই কোন্দল, সেটা তো মেটানো যাচ্ছে না। না, দেখুন, একটু আগে ওই প্রতিকুর রহমানের দলত্যাগ নিয়ে সিপিআইএমের যে প্রতিক্রিয়া, সেই এত কড়া প্রতিক্রিয়ায় আমার একটু খারাপ লাগলো এই কারণে যে এটা তো প্র্যাকটিক্যালি একটা আত্মীয় বিয়োগের ব্যথা। আমি যা বুঝেছি সিপিআইএমের থেকে প্রতিকুর রহমানের চলে আসা, বরঞ্চ আমি প্রতিকুর রহমানকে ধন্যবাদ দেবো এই কারণে যে সে কিন্তু একটা কথা বলেছে যে আমার বিরুদ্ধে যা ব্যক্তিগত কুৎসা হচ্ছে বা অপপ্রচার হচ্ছে, তার বিরুদ্ধে আমি কোনো জবাব দেব না। এখন দেখুন, দল বদলের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ায় সারা ভারতবর্ষ জুড়ে কতগুলো স্টেটে গোটা সরকার ফেলে দিয়েছে বিজেপি, সেই একাধিক ইতিহাস রয়েছে। সুতরাং কারা দলবদল করছে, কেন দলবদল করছে, সেগুলো বলার আছে। আপনি আজকে যে প্রসঙ্গটা নিয়ে আপনারা আলোচনা করছেন, যে এই প্রসঙ্গটা যদি আপনি বলেন, তাহলে এটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। অর্থাৎ বীরভূমের তৃণমূল কংগ্রেসের যে কমিটি আছে, সেই কমিটি প্রতিবেদন করবে। এই যে বলছেন তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার, এই গোষ্ঠী কন্দল তো বীরভূমে নতুন নয়, আর সেটা তো মানে যে দিনের পর দিন তো আরো বাড়ছে, এটা তো থামানোই যাচ্ছে না। তাহলে যে কোর কমিটি গঠন করা হলো, তো কোনো লাভ হলো না। তো পরশুদিন বোধহয় সুমনদের সাক্ষাৎকার নিয়েছিলেন প্রতিকুর রহমানের। সেই প্রতিকুর রহমানের একটা কমিউনিস্ট পার্টিতে কিভাবে এই গোষ্ঠী দ্বন্দ্ব, গোষ্ঠী আচরণ নিয়ে কত অনুব্রত নিয়ে বলবেন প্লিজ। আমি বলছি সুমনদা, একটু অনুব্রত না, ওইটাই বলছি আর কি। মানে সিপিআইএম এর মতো একটা দল, যারা রেজিমেন্টেড দল বলে দাবি করে, তারা কিভাবে গোষ্ঠী কোন্দলে আক্রান্ত আমরা দেখেছি। বিজেপির গোষ্ঠী কোন্দল, পার্টি অফিসে মারামারি করে নিজেরা, একাধিক জায়গায় রয়েছে। 4 জন বিজেপি নেতা একসঙ্গে কেন সমাজ দেওয়া যাচ্ছে না বলে আপনার মনে হয়? বীরভূমে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা একেবারে সিপিআইএম ছাড়া আর কিছু ভাবতে পারছে না। আর বক্তব্য তৃণমূল কংগ্রেসের কোন নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে বিচার করে তৃণমূল কংগ্রেসের যে কমিটি আছে, জেলা কমিটি, এটা যতই বলছেন গোষ্ঠীকন্দল নয়, কিন্তু স্থানীয় তৃণমূল নেতা বলছেন যে বিরোধীদের চক্রান্ত এটা। না, সবকিছু বিরোধীদের চক্রান্ত। চিন্তা করুন, বিরোধী মানে ভারতীয় জনতা পার্টি, কত প্রভাব এবং প্রতিপত্তি আমাদের,
যে বিজেপি তৃণমূলের মধ্যে গোষ্ঠীকন্দল লাগাচ্ছে, মানে আমি তো ধন্যবাদ জানাবো সেই সব আমাদের বীরভূমের নেতাদের, কিন্তু বিষয়টা হচ্ছে আমি খুব সিরিয়াস নোটে এবার কথা বলি। আমার গোষ্ঠীকন্দল, তৃণমূলের গোষ্ঠীকন্দল যা ইচ্ছা হয় হোক, আমার ভয় লাগে, কারণ বকটুই দেখেছি আমরা পাপিয়া, বকটুইতে 9 জন নিরীহ মানুষ, একজন শিশু সহ তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে ভাদু শেখ এবং আনারুলের গোষ্ঠীকন্দলের জন্য। আমরা দেখেছি গোষ্ঠীকন্দলের জন্য এদেরই একজন দুলাল সরকার মালদাতে, তার আমরা মৃত্যু দেখেছি। আমার নিজের ওয়ার্ডের যিনি কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাই তিনি কপাল জন্য বেঁচে গেছেন গোষ্ঠীকন্দলে। তিনি তো তৃণমূলকে বিজেপিকে তো দোষ দেননি, তৃণমূল ভার্সেস তৃণমূল, মারছেও তৃণমূল, মরছেও তৃণমূল, কিন্তু তার যে কোল্যাটারাল ড্যামেজ সেটা হচ্ছে সাধারণ মানুষ। এইটা ভয়ের। তার বাদে তৃণমূল সরকারের যে এই যে গোষ্ঠীকন্দল বলছে, দলের যে গোষ্ঠীকন্দল, শুধুমাত্র বকরার লড়াই, কে ভাগ পাবে ওই মধু ভাণ্ডটা, কে ভাগ পাবে এইটার লড়াই। এটা তো শুধুমাত্র বীরভূম কেন, আপনি রাজ্যের প্রতিটা জেলায় জেলায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।